বাগেরহাটের সেই বাগানটার কথা শুনলে আজও গ্রামবাসী ভয়ে কুঁকড়ে যায়। দিনের আলোতেও সেখানে পাখিরা ডাকতে ভয় পায়। সেই বাগানেই একদিন আমি আর আমার বন্ধু আরিয়ান গিয়েছিলাম আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটি করতে। 16 বছর বয়সে রক্ত গরম ছিল আমাদের। জানতাম না সেই রাতে আমাদের জন্য কবরের অন্ধকার অপেক্ষা করছে। আজ আমি আপনাদের শোনাব সেই হাড় হিম করা সত্য ঘটনা, যা কোনো ভৌতিক সিনেমার চেয়েও বেশি ভয়ঙ্কর। শীতকাল, চারদিকে কুয়াশা এমনভাবে জেঁকে ধরেছে যে হাতের তালুও দেখা যাচ্ছে না। আমাদের বাসা থেকে কিছুটা দূরে সেই বাগান। বাগানটা ছিল অদ্ভুত রকমের ঘন। নারিকেল আর সুপারি গাছের পাতাগুলো বাতাসের ছোঁয়ায় এমন এক শব্দ করত, মনে হতো কেউ ফিস ফিস করে আমাদের ডাকছে। গ্রামের মুরব্বীরা বলতেন, ওই বাগানে যারাই একা গেছে তার আর সুস্থ অবস্থায় ফিরে আসেনি। স্বয়ং বাগানের মালিকও 3-4 জন লোক ছাড়া সেখানে পা রাখত না। আমরা দুই বন্ধু ঠিক করলাম, আজ ওখান থেকেই নারিকেল চুরি করব। আমাদের কাছে ছিল একটা পুরনো টর্চ লাইট আর ভাঙাচোরা একটা মোবাইল ফোন। তখন সন্ধ্যা 7:15। চারপাশ যেন এক মৃত্যুপুরী। গাছে ওঠার সময় আরিয়ান যখন হাসাহাসি করছিল, আমার বুকের ভেতরটা কেন জানি কেঁপে উঠছিল। মনে হচ্ছিল অন্ধকার থেকে কেউ আমাদের উপর কড়া নজর রাখছে। আরিয়ান তরতর করে গাছে উঠে গেল। ওপর থেকে ডাবগুলো যখন নিচে পড়ছে, সেই ধপ ধপ শব্দটা যেন পুরো বাগানে প্রতিধ্বনি হচ্ছিল। আমি নিচে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি। হঠাৎ আমার নজরে এলো বাগানের উত্তর কোণে একটা ছায়া। প্রথমে ভাবলাম হয়তো কোনো ঝোপ, কিন্তু না, সেই কুচকুচে কালো ছায়াটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছে। কোনো পায়ের শব্দ নেই, কিন্তু শুকনো পাতার ওপর দিয়ে ঘষ্টে আসার একটা বীভৎস শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। আমি আরিয়ানকে ফিস ফিস করে ডাকলাম, আরিয়ান, জলদি নাম, কেউ আসছে। আরিয়ান নিচে নেমে আসতেই আমি ওকে দেখালাম সেই ছায়াটা, কিন্তু ও তাকিয়ে কিছুই দেখতে পেল না। আমাদের টর্চের আলোটা ততক্ষণে নিভে গেছে। শুধু ফোনের সামান্য ফ্ল্যাশে সামনের কয়েক হাত দেখা যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমাদের পেছনে একটা বিকট গোঙানির শব্দ হলো। মনে হলো কোনো জন্তু নয়, কোনো মানুষ নয়, সরাসরি নরক থেকে উঠে আসা কোনো একটা আত্মা আমাদের কানের কাছে নিঃশ্বাস ফেলছে। আমরা দুজনেই জমে গেলাম। আরিয়ান সাহস করে চিৎকার দিল, কে? সামনে আয়! উত্তর এলো না। তার বদলে পুরো বাগানে হঠাৎ একটা তপ্ত বাতাস বইতে শুরু করল। শীতের রাতে সেই গরম বাতাসে আমাদের শরীর ঘামতে লাগলো। হঠাৎ চারদিকে সব গাছ একসাথে দুলতে শুরু করলো, যেন কোনো প্রলয় শুরু হয়েছে। আর ঠিক আমাদের 5 হাত দূরে জ্বলে উঠল দুটো রক্তবর্ণ লাল চোখ। অন্ধকারের মাঝে সেই অশরীরীটা যখন স্পষ্ট হলো, ভাই, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ওর শরীরটা ছিল কুচকুচে কালো, কিন্তু চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ছে। লম্বা লম্বা আঙুলে ধারালো নখ। ও ঘর ঘরে গলায় বলে উঠল, সব কয়টি নারিকেল আমার, তোদের আজ আর বাড়িতে ফেরা হবে না। আরিয়ান যখনই প্রতিবাদ করতে গেল, সেই দানবটা চোখের পলকে আরিয়ানের গলা চেপে ধরল। আমি নিজের চোখে দেখলাম আমার 16 বছরের বন্ধুটাকে সেই অশরীরীটা শূন্যে তুলে ধরেছে। ওর পা মাটিতে নেই, ও বাঁচার জন্য হাত পা ছুড়ছে। আমি চিৎকার করে দোয়া দরুদ পড়তে লাগলাম,
আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, তবুও আপ্রাণ চেষ্টা করলাম। যেই আমি দোয়াটা শেষ করলাম, সাথে সাথে একটা বিকট চিৎকার দিয়ে সেই অদৃশ্য শক্তি আরিয়ানকে ছুঁড়ে ফেলল মাটিতে। আমি আরিয়ানকে তোলার জন্য এগোতে যাব, ঠিক তখনই পেছন থেকে একজোড়া অদৃশ্য হাত আমাকে সজোরে ধাক্কা মারল। আমি ছিটকে পড়লাম পাশের পচা পুকুরে। পুকুরের পানি ছিল বরফ শীতল। আমি যখনই ওপরে ওঠার চেষ্টা করছি, পানির তলা থেকে কেউ আমার পা দুটো পেঁচিয়ে ধরিও। আমি হাবুডুবু খাচ্ছি, নাকে মুখে পচা পানি ঢুকছে। আমি বুঝতে পারছিলাম না এটা কোনো মানুষের হাত না অন্য কিছু। ওটা ছিল অসম্ভব শক্তিশালী। আমি সেন্সলেস হয়ে যাচ্ছিলাম। শেষ যেটুকু মনে আছে, আরিয়ান জীবনের ঝুঁকি নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল আমাকে বাঁচাতে। তারপর চারদিকে শুধু অন্ধকার। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম আমি নিজের বিছানায় ন্যায় শুয়ে আছি। আরিয়ান আমার পাশেই বসা। ও আমাকে জানালো সেই রাতে কোনো মতে ও আমাকে পেটেনে হিঁচড়ে বাগান থেকে বের করে এনেছিল। আজও আমরা জানি না সেই রাতে ওটা আসলে কি ছিল, কোনো শাকচুন্নি, নাকি সেই বাগানে আগে মারা যাওয়া কোনো পাহারাদার। আজও মাঝরাতে সেই বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সেই বীভৎস হাসির আওয়াজ পাই। গ্রামে এখন নারিকেল বাগানে যাওয়ার আগে সবাই একবার হলেও আমাদের কথা মনে করে। আপনাদের কি মনে হয় ওটা কি ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আজকের এই ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।